1975 সালের জুলাই মাস। দেশে তখন এমার্জেন্সি শুরু হয়েছে। বিরোধী নেতাদেরকে এক এক করে জেলে পুরছে ইন্দিরা গান্ধীর সরকার। সেই সময়তেই গ্রেপ্তার হন কোচবিহারের রাজকুমারী গায়ত্রী দেবী। ইন্দিরা গান্ধী তাঁকে টানা 5 মাস দিল্লির তিহার জেলে বন্দি করে রাখেন। জেলখানার মধ্যে সে সময় গায়ত্রী দেবীর সাথে যা যা ঘটেছিল সেগুলো শুনলে যে কেউ শিউরে উঠবে। তবে ইন্দিরা গান্ধী এখানেই থেমে থাকেননি। তিনি গায়ত্রী দেবীর প্রাসাদ দখল করে নেন। তারপর সেখানে খনন কার্য চালিয়ে উদ্ধার করেন হাজার হাজার কোটি টাকার গুপ্তধন। এগুলো আসলে সেই গুপ্তধন যা মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিং পুঁতে রেখেছিলেন। ইন্দিরা গান্ধী এই বিপুল ধনরাশি সরকারি কোষাগারে জমা না করে পুরোটাই আত্মসাৎ করে নেন। সেই গুপ্তধন আজও গান্ধী পরিবারের সম্পত্তি হিসেবে সুইস ব্যাংকে জমা আছে। তো বন্ধু, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো নিশ্চয়ই আপনার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তবে আপনি যদি ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করে দেখেন তাহলে আপনি এ নিয়ে অজস্র লেখালেখি পেয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এমনটা হয়েছিল? উত্তরটা হলো হ্যাঁ। ইন্দিরা গান্ধী তাঁর স্কুল জীবনে শুরু হওয়া শত্রুতার বদলা নিতেই গায়ত্রী দেবীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরেছিলেন। এবং একটি প্রাচীন বই পড়ে যখন তিনি জানতে পারেন যে গায়ত্রী দেবীর প্রাসাদের নিচে বিপুল পরিমাণ গুপ্তধন লুকানো আছে, তখন তিনি সেটাকে উদ্ধার করার জন্য অনুসন্ধান চালান। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তো তার ভাগের অংশ পর্যন্ত চেয়ে বসে, কিন্তু সেখানে আদৌ কোনো গুপ্তধন ছিল কিনা সেটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এমন কতকগুলো ক্লু পাওয়া গেছে যেগুলো দেখে যে কারোর মনে হতেই পারে যে না, সত্যি সত্যি গুপ্তধন ছিল। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল সেটা আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরেছি, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনার কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পণ্ডিত জওহরলাল নেহেরু তাঁর একমাত্র কন্যা ইন্দিরার পড়াশোনার ব্যাপারে খুবই সচেতন ছিলেন। তাই ইন্দিরা 16 বছরে পা দিতেই তিনি তাকে শান্তিনিকেতনের পাঠভবন স্কুলে ভর্তি করে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরাকে খুব ভালোবাসতেন। তিনি স্নেহ করে তার নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। জওহরলাল নেহেরু তখন ভারত বিখ্যাত রাজনীতিবিদ। তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু তার সত্ত্বেও বাকি ছাত্রছাত্রীরা ইন্দিরাকে বিশেষ গুরুত্ব দিত না। সবার অ্যাটেনশন ছিল অপর এক ছাত্রীর দিকে। সে ছিল অসামান্য সুন্দরী কোচবিহারের রাজকুমারী আয়েশা। আয়েশার বাবা ছিলেন কোচবিহার স্টেটের রাজা জিতেন্দ্র নারায়ণ। তার মা ছিলেন গুজরাটের বরোদার রাজকুমারী ইন্দিরা রাজে। 1919 সালের 23শে মার্চ আয়েশার জন্ম হয় লন্ডনে। হিসাব মতো সে ছিল ইন্দিরার চেয়ে বছর দেড়েকের ছোট। যখন আয়েশার জন্ম হয় তখন বিখ্যাত লেখক রাইডার হ্যাগার্ডের লেখা সি এ হিস্ট্রি অফ অ্যাডভেঞ্চার বইটি খুব ফেমাস হয়েছিল। এই গল্পে আয়েশা নামের এক রাজকুমারীর চরিত্র ছিল, আর এখান থেকেই ইন্সপায়ার হয়ে ইন্দিরা রাজে তাঁর মেয়ের নাম রাখেন আয়েশা। যাই হোক, আয়েশা ও ইন্দিরা দুজনেই ছিল প্রভাবশালী ব্যক্তির কন্যা। চাইলে এই দুই সহপাঠী খুব ভালো বন্ধু হতে পারত, কিন্তু হয়েছিল তার উল্টো। তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। ইন্দিরা ও আয়েশার মধ্যে কি নিয়ে বিবাদ ছিল তা জানা যায়নি, তবে মনে করা হয় ইন্দিরার আত্ম অহংকারই এর জন্য দায়ী। ইন্দিরার স্বভাব ছিল নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করা। তার চেয়ে বেশি সুন্দরী বা প্রভাবশালী কাউকেই সে সহ্য করতে পারত না। তাই সুন্দরী আয়েশা ছিল তার দু চোখের বিষ। 1936 সালে ইন্দিরা ও আয়েশার শান্তিনিকেতনের পাঠ শেষ হয়। এরপর ইন্দিরা চলে যায় ইংল্যান্ডের সামারভিল কলেজে, আর আয়েশা চলে যায় সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে বছর 3 কাটাবার পর উচ্চশিক্ষা লাভের জন্য আয়েশাও লন্ডন চলে যায়। সুন্দরী হবার পাশাপাশি আয়েশা ছিল ভীষণ সাহসী। সে সামাজিক বিধিনিষেধের কোনো তোয়াক্কাই করত না। ঘোড়ায় চড়া থেকে বন্দুক চালানো সবেতেই সে বিরাট পারদর্শী ছিল। এমনকি সে প্রকাশ্যে স্মোকিং পর্যন্ত করত। আয়েশা পোলো খেলতে খুব ভালোবাসত। সে লন্ডনে থাকার সময় তার অবসর সময়টা সে পোলো খেলার মাঠেতেই কাটাতো। এভাবেই একদিন এক পোলো গ্রাউন্ডে তার সাথে পরিচয় হয় জয়পুরের মহারাজা দ্বিতীয় মানসিং এর। প্রথম দেখাতেই মানসিং আয়েশার প্রেমে পড়ে যান এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। দ্বিতীয় মানসিং ছিলেন খুবই হ্যান্ডসাম এবং স্টাইলিশ পুরুষ, তাই আয়েশা তার প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারেনি। তবে তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় আয়েশার মা ইন্দিরা রাজে। আসলে দ্বিতীয় মানসিং আগে থেকেই বিবাহিত ছিলেন। মরুধার ও কিশোরী নামের তার 2 রানী ছিল, তাই ইন্দিরা রাজে এই সম্পর্কটিকে মেনে নিতে পারেননি। তবে শেষ পর্যন্ত তিনি বিয়েতে সম্মতি দেন। 1940-এর 9ই মে আয়েশা ও মানসিং এর বিবাহ সম্পন্ন হয়। এভাবেই 21 বছরের আয়েশা হয়ে ওঠে জয়পুরের মহারানী গায়ত্রী দেবী। গায়ত্রী দেবীর সৌন্দর্য সে সময় বিশ্ব প্রসিদ্ধ ছিল। বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিন দ্য ভোগ তাকে পৃথিবীর সেরা 10 জন সুন্দরী মহিলাদের তালিকাতে রেখেছিল। এ তো গেল আয়েশার কথা। এবারে বলি জওহরলাল কন্যা ইন্দিরার কথা। ইন্দিরা ফিরোজ জাহাঙ্গীর ঘান্ডি নামের এক পার্সি যুবককে ভালোবেসে বিয়ে করেছিল। ফিরোজ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসি রাজনীতিতে যুক্ত হবার পর নিজের পদবি ঘান্ডি থেকে গান্ধী করে নেন।
অনেক সূত্রে বলা হয় যে গান্ধীজি ফিরোজকে দত্তক নিয়েছিলেন, তাই তার পদবি হয় গান্ধী। কিন্তু গান্ধীজি যে ফিরোজকে অফিসিয়ালি দত্তক নিয়েছিলেন তার সপক্ষে কোনো দলিল নেই। যাই হোক, ফিরোজ জাহাঙ্গীর গান্ধীর সাথে বিয়ের পর ইন্দিরা নেহেরু হয়ে যায় ইন্দিরা গান্ধী। 1947-এ ভারত স্বাধীন হবার পর দেশ থেকে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে যায়, কিন্তু রাজ পরিবারের সদস্যদের সম্মান ও গুরুত্ব তখনও ছিল। তাই গায়ত্রী দেবী যখন জনগণের সামনে উপস্থিত হতেন তখন সবাই তাকে রানীর মতো অভিবাদন জানাতো। তার প্রতি মানুষের এই বিপুল জনসমর্থন দেখে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। 1962 সালে গায়ত্রী দেবী রাজা গোপালাচারীর দল স্বতন্ত্র পার্টিতে যোগ দেন। ওই বছরই তিনি জয়পুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। এই ইলেকশনের ফলাফল ছিল অবিশ্বাস্য। কংগ্রেস পার্টির সারদা দেবীকে তিনি চূড়ান্তভাবে পরাস্ত করেন। জয়পুর লোকসভা সিটের 2,46,516টি ভোটের মধ্যে গায়ত্রী দেবী একাই 1,92,900টি ভোট পেয়েছিলেন। এই বিরাট জয়ের জন্য সে সময় তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তোলা হয়েছিল। তো এভাবে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে গায়ত্রী দেবী সাংসদ হন। অপরদিকে ইন্দিরা গান্ধী সাংসদ হন এর 2 বছর পর। 1964 সালে তিনি রাজ্যসভার সদস্য হয়ে পার্লামেন্টে প্রবেশ করেন। আর এভাবেই দীর্ঘ 28 বছর পর স্কুল জীবনের 2 প্রতিদ্বন্দ্বী আবারও একে অপরের মুখোমুখি হয়। সংসদে গায়ত্রী দেবীর উপস্থিতি ইন্দিরা গান্ধী মোটেও সহ্য করতে পারতেন না। গায়ত্রী দেবী একে তো জয়পুরের কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে হারিয়েছিলেন, তার উপর তিনি সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করতেন। গায়ত্রী দেবীর উপর ঈর্ষান্বিত হয়ে ইন্দিরা গান্ধী তাকে বলতেন কাঁচ কি গুড়িয়া, মানে কাঁচের পুতুল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন্দিরা গান্ধী নিজে পার্লামেন্টে চুপচাপ বসে থাকতেন বলে কংগ্রেস নেতা মোরারজি দেশাই তাকে বলতেন গুঙ্গি গুড়িয়া, মানে বোবা পুতুল। যাই হোক, 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর অকাল মৃত্যু হলে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর সবচেয়ে বড় রাজনৈতিক অ্যাচিভমেন্ট হল পাকিস্তানকে 2 টুকরো করা। 1971 সালে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশকে অস্তিত্বে নিয়ে আসার পর সারা বিশ্ব ইন্দিরা গান্ধীর লোহাকে মান্যতা দিয়েছিল। তিনি পরিচিতি পান আয়রন লেডি নামে। আর এরপর ইন্দিরা গান্ধীর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তিনি একের পর এক কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেন। সেরকমই একটি সিদ্ধান্ত ছিল রাজন্য ভাতা বিলোপ আইন। রাজন্য ভাতা জিনিসটা কি একটু বুঝিয়ে বলি। ব্রিটিশ ভারতে যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল স্বাধীনতার পর সেগুলো ভারত ইউনিয়নে যুক্ত হয়, কিন্তু রাজ পরিবারগুলোকে 34টি বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। এছাড়াও প্রতি বছর সরকারের তরফ থেকে তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা ভাতা হিসেবে দেয়া হতো। এটাকেই বলা হতো রাজন্য ভাতা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই রাজন্য ভাতাকেই বন্ধ করে দেন। অনেকেই মনে করেন যে গায়ত্রী দেবীকে জব্দ করার জন্যই ইন্দিরা গান্ধী রাজন্য ভাতাকে বন্ধ করেছিলেন। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আসল কথা হলো 71 যুদ্ধের পর ভারতে প্রবল আর্থিক সংকট দেখা দেয়, তাই ইন্দিরা গান্ধী রাজন্য ভাতাকে বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেন। আপনি বলুন, আমি যে সময়কার কথা বলছি তখন আমাদের দেশের অর্ধেক মানুষ পেট পুরে খেতেই পেত না, তাই রাজাদের ভোগবিলাসের জন্য সরকার কেন টাকা দিতে যাবে? তাছাড়া ভারতের স্বাধীনতা আন্দোলনে এই সমস্ত রাজা মহারাজাদের কোনো ভূমিকাই ছিল না, উল্টে এরা প্রত্যেকেই ছিল ব্রিটিশদের চামচা। তাই আমার মতে ইন্দিরা গান্ধী এটা একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। 1970 সালে দ্বিতীয় মানসিংয়ের মৃত্যু হলে জয়পুর স্টেটের সমস্ত দায়িত্ব গায়ত্রী দেবীর কাঁধে গিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই রাজন্য ভাতা উঠে যায়। ফলে গায়ত্রী দেবী ইন্দিরা গান্ধীর সরকারের প্রতি অসন্তুষ্ট হন। শুধু গায়ত্রী দেবী নন, সে সময়কার সমস্ত রাজা মহারাজারাই ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। অবশ্য সেটাই স্বাভাবিক। সেই সময় গায়ত্রী দেবী কি করেন, তিনি সমস্ত দেশীয় রাজাদেরকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একজোট করেন এবং রাজনীতিতে আরও বেশি অ্যাক্টিভ হয়ে পড়েন। ফলে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। জয়পুরের বাইরেও তিনি একজন প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। সবাই ধরে নেয় যে গায়ত্রী দেবী একমাত্র মহিলা যিনি ইন্দিরা গান্ধীকে রাজনীতির ময়দানে সমানে সমানে টক্কর দেবার ক্ষমতা রাখেন। একে তো গায়ত্রী দেবী ছিলেন ইন্দিরা গান্ধীর পুরনো শত্রু, তার উপর তাঁর এই উঠতি জনপ্রিয়তা এবং সবচেয়ে মারাত্মক যেটা, দেশীয় রাজাদেরকে কংগ্রেসের বিরুদ্ধে একজোট করা। এতে ইন্দিরা গান্ধীর মনে ভয় ঢুকে যায়। গায়ত্রী দেবীর মধ্যে ইন্দিরা তাঁর আসন্ন বিপদকে দেখতে পান। তাই তিনি ঠিক করেন গায়ত্রী দেবীকে তিনি শায়েস্তা করবেনই, আর তার জন্য তিনি অস্ত্র রেডি করেন। আপনারা সবাই জানেন কেন্দ্রের রুলিং পার্টির কাছে প্রধান 2টি অস্ত্র, ইডি আর সিবিআই। এখন যেমন তখনও তেমন, সেম কেস। গায়ত্রী দেবীর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী প্রথম অ্যাকশনটি নেন 1975 সালের 11 ফেব্রুয়ারি। ওই দিন সকালে ভারত সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তাদের বিশাল টিম নিয়ে আলোয়ারের মতিডঙ্গরি প্রাসাদে হানা দেয়। গায়ত্রী দেবী সে সময় সেখানেই ছিলেন। ইডি কর্তারা কাউকে কিছু না বলে সোজা মহারানীর বেডরুমে ঢুকে পড়ে। তারপর তারা বলপূর্বক গায়ত্রী দেবীকে সেখান থেকে সরিয়ে দিয়ে তল্লাশি অভিযান শুরু করে।
দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করার পরেও তারা কিছু বৈদেশিক মুদ্রা আর গায়ত্রী দেবীর কিছু ব্যক্তিগত গহনা ছাড়া বিশেষ কিছুই আদায় করতে পারেনি। এর পরের দিন ইডির টিম আবার আসে। এবারে তারা সঙ্গে আনে মেটাল ডিটেক্টর। বেশ কিছুক্ষণ ধরে অনুসন্ধান চালানোর পর প্রাসাদের একটি জায়গায় তারা ধাতু থাকার সংকেত পায়। সেখানটা ভাঙতেই বেরিয়ে আসে রাশি রাশি সোনাদানা। ইডির টিম সেগুলোকে ট্রাকে বোঝাই করে দিল্লি নিয়ে চলে যায়। মহারানী গায়ত্রী দেবী তাঁর জীবনী পুস্তক এ প্রিন্সেস রিমেম্বারে উল্লেখ করেছেন যে তাঁর স্বামী দ্বিতীয় মানসিং ওই ধনসম্পত্তিগুলো নাহারগড় ফোর্ট থেকে মতিডঙ্গরি প্রাসাদে এনে রেখেছিলেন। ওগুলো ছিল তাঁর পূর্বপুরুষদের সম্পত্তি। এরপর গায়ত্রী দেবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ও অঘোষিত সম্পত্তি রাখার অভিযোগ দায়ের করা হয়। ইন্দিরা গান্ধী এখানেই থেমে থাকেননি। জয়পুর রাজ পরিবারের আন্ডারে যতগুলো ফোর্ট ছিল সেই সবগুলোতেই তল্লাশি চালাবার আদেশ দেন। মতিডঙ্গরি প্রাসাদের পর ইডির টিম মহারানী গায়ত্রী দেবীর নিজস্ব বাসভবন লিলিপুল ভিলাকে টার্গেট করে। গায়ত্রী দেবী সেটার আঁচ পেয়ে গিয়েছিলেন, তাই তিনি আগেভাগেই তাঁর সচিব রাঘবেন্দ্র সিংকে সেখান থেকে সমস্ত সম্পত্তি সরিয়ে ফেলার আদেশ দেন। ইডি বাহিনী সেখানে পৌঁছাবার আগেই রাঘবেন্দ্র সিং তার কাজে সফল হয়, ফলে ইডি সেখান থেকে খালি হাতে ফিরে আসে। কিন্তু ইডির সবচেয়ে বড় অভিযানটা তখনও বাকি ছিল। সেটা হলো আম্বের ফোর্ট। ওখানেই ছিল সেই বহু চর্চিত মান সিং এর গুপ্তধন। এবারে এই গুপ্তধনের ইতিহাসটা একটু বলে দিই। মুঘল সম্রাট আকবরের সবচেয়ে বড় সেনাপতি ছিলেন আম্বেরের রাজা মান সিং। এই মান সিং ছিলেন মহারানী গায়ত্রী দেবীর স্বামী দ্বিতীয় মান সিং এর পূর্বপুরুষ। 1581 খ্রিস্টাব্দে আকবর মান সিংকে আফগানিস্তান অভিযানে পাঠিয়েছিলেন। কাবুল জয় করে ফেরার সময় মান সিং বিপুল পরিমাণ ধনসম্পত্তি লুট করে আনেন, কিন্তু তিনি সেগুলোকে আকবরের কাছে পেশ না করে পুরোটাই আত্মসাৎ করে নেন এবং আম্বেরের দুর্গের মধ্যে লুকিয়ে দেন। সপ্তদশ শতাব্দীতে লেখা হাফতে তিলসমাতে আম্বেরি নামক একটি ফার্সি গ্রন্থে এই ঘটনার কথা উল্লেখ আছে। হাফতে তিলসমাতে আম্বেরি কথার অর্থ হলো আম্বেরের 7 ধনভাণ্ডার। ওই বইয়েতে লেখা আছে যে রাজা মান সিং সেই বিপুল পরিমাণ সোনাদানা হিরে জহরত 7টি জলের ট্যাঙ্কের মধ্যে পুরে সেগুলোকে মাটিতে পুঁতে দেন। হাফতে তিলসমাতি আম্বেরি এই বইটির কারণেই মান সিং এর গুপ্তধনের ব্যাপারটা একটি কিংবদন্তিতে পরিণত হয়। ব্রিটিশ আমলেও ওই গুপ্তধন খোঁজার বহু চেষ্টা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। সবশেষে ইন্দিরা গান্ধী ওগুলোকে খুঁজে বের করার পরিকল্পনা করেন। তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি টিমকে আম্বের ফোর্টে পাঠান। তারা সেখানে বেশ কয়েক মাস ধরে সার্ভে করার পর গুপ্তধন খোঁড়ার ব্লুপ্রিন্ট রেডি করে। কিন্তু এরই মধ্যে ইন্দিরা গান্ধীর সরকার একটি বড় সমস্যায় জড়িয়ে পড়ে, যার ফলে গুপ্তধন খোঁজার ব্যাপারটা স্থগিত হয়ে যায়। হয়েছিল কি, ইন্দিরা গান্ধীর নামে একটা কেস চলছিল যে 71-এর লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ভোটে কারচুপি করে রায়বেরেলি সিট থেকে জিতেছেন। 1975 সালের 12 জুন এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে এই মামলায় দোষী সাব্যস্ত করে এবং শাস্তি হিসেবে 6 বছরের জন্য তার ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করে দেয়। ইন্দিরা গান্ধী দেখলেন প্রধানমন্ত্রী পদ তাকে ছাড়তেই হবে, তার উপর তিনি আর বছর 6 ভোটেও দাঁড়াতে পারবেন না, ফলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। এই ভয়ে 25 জুন তিনি সারা দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন। এমার্জেন্সি বা জরুরি অবস্থার মানে হলো সবকিছু সরকারের কন্ট্রোলে। বিরোধী পার্টি, মিডিয়া, এমনকি সাধারণ মানুষের কারোর কোনো বাক স্বাধীনতা থাকবে না। সরকার যাকে ইচ্ছা যাবে তাকেই জেলে পুরতে পারবে। ইন্দিরা গান্ধীর কাছে এটা বিরোধী শক্তিকে দমন করার একটা মোক্ষম সুযোগ ছিল। তিনি সেই সুযোগটিকে একটুও হাতছাড়া করেননি। এমার্জেন্সি ঘোষণা করার পরের দিনই বিরোধী নেতাদের একটা লিস্ট তৈরি করা হয় যে কাকে কাকে জেলে ভরা হবে। সেই লিস্টে গায়ত্রী দেবীর নামও ছিল, কিন্তু গায়ত্রী দেবী সে সময় দিল্লিতে ছিলেন না। তিনি আলসারের চিকিৎসার জন্য বোম্বে গিয়েছিলেন। 1 মাস পর তিনি দিল্লি ফিরে যেতেই তাঁর বাড়িতে পুলিশ পৌঁছে যায়। গায়ত্রী দেবীর সৎ ছেলে ভবানী সিং সে সময় তাঁর সাথেই ছিলেন। আপনাদেরকে জানিয়ে দিই যে ভবানী সিং ছিলেন ইন্ডিয়ান আর্মির একজন ব্রিগেডিয়ার। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময় তার অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য তাকে মহাবীর চক্র দেওয়া হয়েছিল। যাই হোক, 24 জুলাই পুলিশ তাদের দুজনকে বৈদেশিক মুদ্রা ও অঘোষিত সম্পত্তি রাখার অপরাধে গ্রেপ্তার করে। গায়ত্রী দেবীর জীবনী থেকে তার জেল জীবনের যন্ত্রণাময় দিনগুলির বিবরণ পাওয়া যায়। তিনি লিখেছেন, সে সময় দিল্লির প্রতিটা জেল কয়েদিতে ভর্তি ছিল, তাই তাদেরকে কোন জেলে রাখা হবে পুলিশ ঠিক করতে পারছিল না। তাদের দুজনকে থানাতেই 4 ঘন্টা বসিয়ে রাখা হয়। গায়ত্রী দেবী তার উকিলের সাথে যোগাযোগ করতে চাইছিলেন, কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি। মাঝরাতে গায়ত্রী দেবী ও ভবানী সিংকে তিহার জেলে পাঠানো হয়। জেলের নিয়ম অনুযায়ী সেখানে তাদের দুজনকে আলাদা করে দেয়া হয়। গায়ত্রী দেবী লিখেছেন, তাকে যৌনকর্মী, চোর ডাকাত এই রকম মহিলাদের মাঝে রাখা হয়েছিল। তার সেলটি ছিল নোংরা ও আকারে অনেক ছোট। বিছানাটি ছিল মাত্র 2 ফুট চওড়া। সেলের মধ্যে কোনো পাখা ছিল না। একটি জলের ট্যাপ ছিল, কিন্তু তা থেকে জল পড়তো না।
সেলের পাশেই একটি বড় গর্ত ছিল, সেখানে কয়েদিরা টয়লেট করত। এই কারণে সেলটি সবসময় দুর্গন্ধময় হয়ে থাকত। জেলের খাবার ছিল অত্যন্ত নিম্নমানের, খাবার সময় পাতে মাছি বসত, তাই তিনি অধিকাংশ দিন শুধু চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিতেন। তার সঙ্গে ওই সেলে আরও একজন কয়েদিকে রাখা হয়েছিল, সে ছিল কমিউনিস্ট নেত্রী শ্রীলতা শ্রীনিবাসন। গায়ত্রী দেবী লিখেছেন, শ্রীলতা মেঝেতে শুতো আর তিনি শুতেন বিছানাতে, তবে মশার কামড় আর গরমের চোটে তিনি ঘুমোতেই পারতেন না। মাসখানেক পর তাকে একটি অপেক্ষাকৃত ভালো সেলে শিফট করে দেওয়া হয়। সেখানে তিনি বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা পেয়েছিলেন। তাকে নিয়মিত বিভিন্ন রকম ম্যাগাজিন দেওয়া হতো, খবর শোনার জন্য একটি রেডিও দেওয়া হয়েছিল। এছাড়াও তার ছেলে ভবানী সিংকে দিনে একবার তার সাথে দেখা করতেও দেওয়া হতো। সে সময় তিহার জেলে আর এক প্রভাবশালী মহিলাকে বন্দী করে রাখা হয়েছিল। তিনি ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মা তথা গোয়ালিয়রের রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া। গায়ত্রী দেবী লিখেছেন, বিজয় রাজে সিন্ধিয়া বেশিরভাগ সময় পুজো পাঠে ব্যস্ত থাকতেন আর তিনি বই পড়ে কয়েদিদের সঙ্গে ব্যাডমিন্টন খেলে সময় কাটাতেন। গায়ত্রী দেবী ছোটবেলা থেকেই রাজকীয় পরিবেশে থাকতে অভ্যস্ত। বলা হয় তার মহলে 400 জন কাজের লোক ছিল। গরমকালে তিনি লন্ডন চলে যেতেন আর শীতকালে দেশে থাকতেন। জেলের নারকীয় পরিবেশে দীর্ঘদিন থাকার ফলে তার স্বাস্থ্যের অবনতি দেখা দেয়। তার ওজন এক ঝটকায় 10 কেজি কমে গিয়েছিল, মুখের মধ্যে ঘা হয়ে গিয়েছিল, ব্লাড প্রেশারও কমে গিয়েছিল। এছাড়াও মাঝে মধ্যেই তিনি দাঁত আর পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়তেন। এই সব কারণে জেল কর্তৃপক্ষ তাকে হসপিটালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। 156 রাত জেলে কাটাবার পর গায়ত্রী দেবীর ঠাঁই হয় দিল্লির এক হাসপাতালে। সেখানে তার গল ব্লাডারে স্টোন ধরা পড়ে। গায়ত্রী দেবীর ছেলে ব্রিগেডিয়ার ভবানী সিংকে জেলে রাখার ফলে সেনাবাহিনীতে অসন্তোষ দেখা দেয়, ফলে তাকে আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। ভবানী সিং তার মায়ের মুক্তির জন্য তৎকালীন শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী প্রণব মুখার্জিকে একটি চিঠি লেখেন। প্রণব মুখার্জি বিষয়টি ইন্দিরা গান্ধীকে জানান, কিন্তু ইন্দিরা গান্ধী সেটাকে গ্রাহ্য করেননি। ভারতের শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন গায়ত্রী দেবীর বন্ধু ছিলেন। তিনিও গায়ত্রী দেবীর মুক্তির জন্য ব্রিটিশ হাই কমিশনে সুপারিশ করেন, কিন্তু তারা জানিয়ে দেয় যে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করা উচিত নয়। গায়ত্রী দেবীর পক্ষে দ্বিতীয়বার জেলে যাওয়া অসম্ভব ছিল, তাই নিরুপায় হয়ে তিনি নিজেই ইন্দিরা গান্ধীকে একটি আবেদনপত্র লিখে পাঠান। তাতে তিনি রাজনীতি থেকে সরে আসার প্রতিশ্রুতি দেন, আর ইন্দিরা গান্ধী এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন গায়ত্রী দেবী তাঁর কাছে নথি স্বীকার করছেন। দীর্ঘ 40 বছর পর তাঁর সে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই চিঠিটা পাওয়ার পরেই তিনি গায়ত্রী দেবীকে ছেড়ে দেবার আদেশ দেন। অবশেষে 1976 সালের 11 জানুয়ারি গায়ত্রী দেবী জেল থেকে ছাড়া পান। জেল থেকে মুক্তি পাবার পর 3 বারের সাংসদ গায়ত্রী দেবী রাজনীতি একেবারেই ছেড়ে দেন। তবে 1977 লোকসভা নির্বাচনে তিনি জনতা পার্টির হয়ে প্রচারে নামেন, কিন্তু তিনি আর কোনোদিনই ভোটে দাঁড়াননি। 1999 সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে অফার দেওয়া হয়েছিল কোচবিহার লোকসভা সিট থেকে দাঁড়াবার জন্য, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। 2009 সালের 17 জুলাই 90 বছর বয়সে গায়ত্রী দেবীর মৃত্যু হয়। তার মৃত্যুর 12 বছর আগেই তার পেটের একমাত্র সন্তান জগৎ সিংহ মারা যায়। তো এই ছিল কোচবিহারের রাজকুমারী তথা জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভিডিওর প্রধান আকর্ষণ যেটা, সেই আম্বের ফোর্টের গুপ্তধনের কি হলো? এমার্জেন্সি লাগু হবার ঠিক 1 বছরের মাথায় যখন ইন্দিরা গান্ধী দেখলেন যে সব বিরোধী নেতারাই জেলে এবং পরিস্থিতি অনেকটাই শান্ত, তখন তিনি আম্বের ফোর্টে খোদাই করার জন্য লোক পাঠান। 1976 সালের 10 জুন ইডি, এএসআই এবং ইন্ডিয়ান আর্মির টিম জয়গড় ফোর্টে খনন কার্য শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হলো, গুপ্তধন তো আম্বের ফোর্টে পোঁতা ছিল, তাহলে জয়গড় ফোর্টে কেন খনন কার্য শুরু হলো? দেখুন, এর কারণটা বলে দিই। আম্বের ফোর্ট থেকে 1 কিলোমিটার দূরে জয়গড় ফোর্ট। এই দুটি দুর্গ একটি সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত। আম্বের ফোর্টের সমস্যা হলো ওখানটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, অপরদিকে জয়গড় ফোর্ট নিরিবিলি জায়গায় অবস্থিত। তাই ঠিক করা হয় জয়গড় ফোর্টের ভেতর দিয়েই আম্বের ফোর্টে খোদাই চলবে, এতে কেউ টেরই পাবে না যে কাজ কোথায় হচ্ছে। যাই হোক, 3 মাস ধরে খনন কার্য চলার পর ইন্দিরা গান্ধী খোদাই বন্ধ করার আদেশ দেন। সরকারের বক্তব্য ছিল ওখান থেকে সামান্য কিছু রূপোর বাট ছাড়া সেরকম কিছুই পাওয়া যায়নি, তাই অহেতুক খোঁড়াখুঁড়ি করে কোনো লাভ নেই। কিন্তু এরপর চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে না, ওখান থেকে অফুরন্ত ধনসম্পত্তি পাওয়া গেছে, যেগুলোকে আর্মি ট্রাকে করে দিল্লি নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে 2টি কার্গো প্লেনে করে সুইজারল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই কারণে জয়পুর দিল্লি হাইওয়ে 3 দিন বন্ধ রেখে সেনাবাহিনী টহল দিচ্ছিল, আর তাদের সঙ্গে ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীও ছিল। এবারে এই খবরটি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর কানে গিয়ে পৌঁছায়। শোনা মাত্র সে নির্লজ্জের মতো ইন্দিরা গান্ধীকে চিঠি লিখে পাঠায় যে পাকিস্তানকে গুপ্তধনের ভাগ দিতে হবে। তার যুক্তি ছিল ওই সম্পত্তি যেহেতু স্বাধীনতার আগের, তাই ওতে পাকিস্তানেরও হিস্সেদারি আছে। ইন্দিরা গান্ধী তাকে সাফ জানিয়ে দেন যে কোনো গুপ্তধন পাওয়া যায়নি।
আর যদি পাওয়াও যায় তাতে পাকিস্তানের কোনো অধিকার নেই। এখন প্রশ্ন থেকেই গেল, সত্যিই কি ওখানে কোনো গুপ্তধন পাওয়া যায়নি? আর যদি না পাওয়া যায় তাহলে গুপ্তধন কোথায় গেল? দেখুন, আমি যেটুকু বুঝেছি ওখানে সত্যিই কোনো গুপ্তধন পাওয়া যায়নি। প্রথমত, গুপ্তধন পাওয়ার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। সত্যি যদি এত বড় একটি ঘটনা ঘটত তাহলে সেটা এতদিনে কোনো না কোনোভাবে লিক হতো, কারণ সকলের মুখ তো একসঙ্গে বন্ধ করা সম্ভব নয়। তাছাড়া গায়ত্রী দেবী বা জয়পুর রাজপরিবারের কেউই গুপ্তধনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাংবাদিকরা গায়ত্রী দেবীর সচিব রাঘবেন্দ্র সিংকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি হেসে ফেলেন এবং বলেন যে এটা একটা গুজব। দ্বিতীয়ত, ইন্দিরা গান্ধীর মধ্যে হাজারো ত্রুটি থাকতে পারে। তিনি এমার্জেন্সি লাগু করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, গায়ত্রী দেবীকে জেলে পাঠিয়ে হয়রানি করিয়েছেন, ঠিক আছে সেগুলো মেনে নিচ্ছি, কিন্তু তিনি যে দেশের সম্পদ আত্মসাৎ করেছেন এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তার কারণটাও বলে দিচ্ছি। জয়গড় ফোর্টে অভিযান চালাবার আগে গায়ত্রী দেবীর কাছ থেকে যেসব সোনাদানা জব্দ করা হয়েছিল সেগুলোর পুরোটাই সরকারি কোষাগারে জমা করা হয়েছিল। গায়ত্রী দেবীর কাছ থেকে টোটাল পাওয়া গিয়েছিল 8 কুইন্টাল সোনা, বেশ কিছু মূল্যবান রত্ন যেগুলো মতিডঙ্গরি প্রাসাদ থেকে উদ্ধার করা হয়েছিল, আর শেষে জয়গড় ফোর্টের 230 কিলো রূপো। এই অঘোষিত সম্পত্তি রাখার জন্য জয়পুর রাজপরিবারকে 1.5 কোটি টাকা ফাইনও করা হয়েছিল। অবশ্য সেটা 80 লাখ টাকায় মিটমাট হয়ে যায়। তৃতীয়ত, ঐতিহাসিকদের মতে রাজা মান সিংয়ের গুপ্তধন অষ্টাদশ শতাব্দীর প্রথমের দিকেই তুলে নেওয়া হয়েছিল। সেই কাজটা করেছিলেন মান সিংয়ের উত্তরসূরি রাজা সওয়াই জয় সিং। সেই অর্থ দিয়েই তিনি 1727 খ্রিস্টাব্দে জয়পুর নগরী ও জয়গড় দুর্গ স্থাপন করেছিলেন। দেখুন, আমি এ বিষয়ে যতটুকু তথ্য জানতে পেরেছি সবই তুলে ধরেছি, আর আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। কিন্তু আপনার কি মনে হয়, সত্যি কি গুপ্তধন পাওয়া গিয়েছিল? সেই সম্পত্তি কি গান্ধী পরিবারের কাছে আজও আছে? তা কমেন্টে অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।